হ্যালো এভরিওয়ান, আজকে 15 ফেব্রুয়ারি। আজকে প্রথম আলো পত্রিকার গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো দেখে নেওয়া যাক। আজকে আল মাহমুদ কবি ঔপন্যাসিক আল মাহমুদের 7ম মৃত্যুবার্ষিকী আমরা দেখে নেব ইনফরমেশনগুলো। নতুন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত জাতীয় ঐক্য। এই আর্টিকেলের গুরুত্বপূর্ণ বুলেট পয়েন্টগুলো আমরা দেখে নেব। এছাড়া রিসাইকেল অর্থনীতি বা সার্কুলার ইকোনমি নিয়ে একটা আর্টিকেল রয়েছে, যে আবর্জনা কি শুধু সমস্যা নাকি লুকিয়ে থাকা সম্পদ, এটি আমরা দেখব। এছাড়া রয়েছে ট্রাম্প কেন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে শেষ হতে দিলেন, কীভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করব। এখানে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করার 9-10টি উপায় আছে, এটা আমরা দেখব। অর্থ বাণিজ্যে ব্যাংক সংস্কার ও খেলাপি ঋণ কমানোর চ্যালেঞ্জ, এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ বিশেষ করে ব্যাংকের ফোকাস রাইডিংয়ের জন্য। এছাড়াও ইন্টারন্যাশনাল পেজে রয়েছে ইরানের সরকার পরিবর্তন চান ট্রাম্প, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন চাই ইউরোপ। এই আর গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো হচ্ছে আজকে আমরা দেখব। চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে যে প্রথম পেজে রয়েছে যে অভিমত, যে রাজনৈতিক ও অর্থনৈতিক নবায়নের বড় সুযোগ, যে হোসেন জিল্লুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা। আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন। এটি কিছু গুরুত্বপূর্ণ কিছু লেখকের পয়েন্ট অফ ভিউ দেওয়া আছে। আচ্ছা, আল মাহমুদের আজ 7ম মৃত্যুবার্ষিকী। তিনি 1936 সালের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোরাইল গ্রামের মোল্লা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম কি? মীর আব্দুস শুকুর আল মাহমুদ। আচ্ছা, কবি পরিচয়টি আল মাহমুদের ট্রেডমার্ক হলেও তিনি একাধারে ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোট গল্পকার, শিশু সাহিত্যিক ও সাংবাদিক। আচ্ছা, আল মাহমুদ আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনা এবং বাকভঙ্গিতে সমৃদ্ধ করেছেন। তার প্রকাশিত শতাধিক গ্রন্থ, কিন্তু তার মধ্যে কাদের কলস, সোনালী কাবিন তাকে খ্যাতি এনে দেয়। এগুলো তার বিখ্যাত গ্রন্থ। আচ্ছা, অভিমত বিশ্লেষণ পাতায় একটা আর্টিকেল রয়েছে, যে নতুন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত জাতীয় ঐক্য। আপনি চাইলে পুরোটি পড়ে নিতে পারেন। আমি জাস্ট বুলেট পয়েন্টগুলো দেখে নিই যে কী লেখা আছে এখানে। যে 2026 সালের নির্বাচনের মাধ্যমে পাওয়া জনমত একটি ঐতিহাসিক সুযোগ। নতুন সরকারের সামনে তাই সবচেয়ে বড় দায়িত্ব হলো সংখ্যাগরিষ্ঠতাকে আধিপত্যে রূপান্তর না করে বরং জাতীয় ঐক্যকে কাঠামোগত অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করা। নতুন সরকারের অগ্রাধিকার নিয়ে লিখেছেন এই গোলাম রসুল। এই আর্টিকেলটি আপনি দেখে নিতে পারেন। যে নতুন সরকারের সামনে তাই বড় দায়িত্ব হলো গরিষ্ঠতাকে আধিপত্যে রূপান্তর না করে বরং জাতীয় ঐক্য কাঠামোগত অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা। এখন এখানে দেওয়া আছে যে সংখ্যাগরিষ্ঠতার নেতৃত্বকে ক্ষমতা দেয়, কিন্তু বৈধতা আসে তখনই যখন বিরোধী শক্তি অংশগ্রহণের সুযোগ পায় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকে। মতভেদ তো থাকবে, কিন্তু ন্যায্য নিয়মে পরিচালিত হলে তার নতুন নীতি ও জনস্বার্থে কার্যকর সমাধান আনে। মতভেদ তো থাকবে, যে মতের অমিল থাকবে, কিন্তু ন্যায্য নিয়মে, যদি নিয়মটা ন্যায্য হয়, উপায়টা ন্যায্য হয়, তাহলে সেই ন্যায্য নিয়মে পরিচালিত হলে তার নতুন নীতি এবং জনস্বার্থে কার্যকর সমাধান আনবে। এভাবেই সংসদ বিভাজনের বদলে ঐক্যের ক্ষেত্র হয়ে ওঠে। আচ্ছা, নাগরিকদের মধ্যে মালিকানার অনুভূতি থাকাটা আসলে রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। যদি মানুষ মনে করে রাষ্ট্র কেবল একটি দলের বা গোষ্ঠীর, তাহলে আস্থা নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে পুরো আর্টিকেলটি দেখে নিতে পারেন। ওকে, এবার আমরা কথা বলবো যে রিসাইকেল অর্থনীতি বা সার্কুলার ইকোনমি নিয়ে, যে আবর্জনা কি শুধু সমস্যা নাকি লুকিয়ে থাকা সম্পদ। লিখেছেন ইমতিয়াজ মির্জা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। এই লেখকের অভিমতগুলো আমরা দেখে আসি এক নজরে। যে রান্নাঘর এবং বাথরুমের জৈব বর্জ্য একদিকে, কাগজ, কার্ডবোর্ড, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক আরেকদিকে, আর যেগুলো রিসাইকেল করা যায় না সেগুলো আলাদা করে রাখা হয়। ওকে, যে রান্নাঘর এবং বাথরুমের যে জৈব বর্জ্য সেগুলো একদিকে, কাগজ, কার্ডবোর্ড, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক আরেকদিকে, আর যেগুলো রিসাইকেল করা যায় না সেগুলো আলাদা করে রাখা হয়। তিনি বলছেন যে এই শিল্পায়ন, শিক্ষা, অবকাঠামো এবং সুশাসনের পাশাপাশি পরিচ্ছন্নতা নগর ব্যবস্থাপনা উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। যে কি শিল্পায়ন, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিক্ষা, অবকাঠামো, সুশাসনের পাশাপাশি পরিচ্ছন্নতা নগর ব্যবস্থাপনা এবং এগুলো হচ্ছে কি উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। এগুলো ছাড়া শিল্পায়ন, শিক্ষা, অবকাঠামো, এগুলো সুশাসন, এগুলো কিন্তু কল্পনা করা যায় না। আচ্ছা, তিনি বলছেন যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা, যে ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা কথা বলা হচ্ছে, সে ধারণা বলে
বজ্রকে সমস্যা নয়, সম্পদ হিসেবে দেখতে হবে। আচ্ছা, বজ্র যেহেতু আমরা এই পৃথিবীতে আমরা যেহেতু বসবাস করছি এবং প্রতিনিয়ত আমাদের বেঁচে থাকার তাগিদে বিভিন্ন উপাদান ব্যবহার করতে হচ্ছে এবং সেখান থেকে আমরা উপজাতি হিসেবে তার সুফলগুলো পাচ্ছি। পাশাপাশি যে বর্জ্য তৈরি হচ্ছে সেগুলো কিন্তু সমস্যা হিসেবে নেওয়া যাবে না, সেগুলোকে সম্পদ হিসেবে দেখতে হবে। কমানো, রিডিউস করতে হবে, পুনর্ব্যবহার রিইউজ করতে হবে, পুনর্চক্রায়ন যে রিসাইকেল করতে হবে, যেটাকে আমরা 3R জানি। ওকে, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল, এগুলোর পাশাপাশি যুক্ত করতে হবে পুনরুদ্ধার। সেগুলো কী করতে হবে? পুনরুদ্ধার করতে হবে, অর্থাৎ বর্জ্য থেকে শক্তি এবং সার উৎপাদন করতে হবে। ওকে, এই আইডিয়াটা আমাদের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার ধারণার মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়া বলা হচ্ছে যে বাংলাদেশের বর্জ্যের বড় অংশ কি জৈব। এখানে খাবারের উচ্ছিষ্ট, সবজির খোসা ও বাজারের পচা অংশ যেটা অ্যানারোবিক ডাইজেশন প্ল্যান্টে প্রক্রিয়াজাত করে কিন্তু বায়োগ্যাস রূপান্তর করা যায়। বায়োগ্যাস কিন্তু আজ থেকে 5-10 বছর আগে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। বর্তমানে জনপ্রিয়তা নেই, কিন্তু তারপরেও বায়োগ্যাস যেহেতু একটি প্রাকৃতিক উপায়, পরিবেশের জন্য উপকারী, পরিবেশের ক্ষতি হয় না, এই জন্য আমাদের এই পদ্ধতিগুলো অবলম্বন করা উচিত। যেসব প্লাস্টিক রিসাইকেল করা যায় না, যে সকল প্লাস্টিক কী করা যায় না, রিসাইকেল করা যায় না, ওকে, সেগুলো থেকে বিদ্যুৎ উৎপাদনে গেলে কিন্তু পরিবেশ সুরক্ষার কঠোর যে মানটা সেগুলো আমাদের নিশ্চিত করতে হবে। অবশ্যই যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি সেই সকল প্লাস্টিক থেকে যেগুলো রিসাইকেল করা সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কঠোর মান নিশ্চিত করতে হবে। আচ্ছা, এখানে তারপরে আছে এখানে তারপরে আছে যে এই সমন্বিত ব্যবস্থার সুফল কী? এই সমন্বিত ব্যবস্থার সুফল হচ্ছে বহুমাত্রিক, অনেক ব্যবহার আছে, অনেক সুফল আছে। যে পরিবেশ দূষণ কমবে, ল্যান্ডফিলের উপর চাপ হ্রাস পাবে, জলবায়ু ঝুঁকি কিছুটা হলেও প্রশমিত হবে। এখন বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা বাড়াবে, জৈব সার কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। সবচেয়ে বড় কথা হলো পুরো প্রক্রিয়ায় বিপুল কর্মসংস্থানের সুযোগ আছে এখানে। এখন কি প্রত্যেকটা কিন্তু কাজের পেছনে বা কাজের পথে বাধা থাকবে। সে বাধাগুলো কী কী হতে পারে? যে প্রযুক্তিগত সক্ষমতা, বড় বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের অভাব, মানুষের অভ্যাস বদলানো, এগুলো কিন্তু সহজ কাজ নয়। সরকারকে নেতৃত্ব দিতে হবে নীতিমালা, মান নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে। সরকারকে কী হতে হবে? নেতৃত্ব দিতে হবে নীতিমালা, মান নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটাকে PPP বলা হচ্ছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বেসরকারি খাত যুক্ত হলে গতি আসতে পারে। এখন আধুনিক কনক্রিট ভিত্তিক ল্যান্ডফিলের বদলে আমাদের কী করতে হবে? বটমলেস ল্যান্ডফিল তৈরি করে পরিবেশ, কৃষিজমি, মানুষের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করা হচ্ছে। যে আধুনিক কনক্রিট ভিত্তিক ল্যান্ডফিল, যেগুলোর কী থাকে, একটা সারফেস থাকে, যে সারফেসটা শক্ত সারফেস, যেটার মাধ্যমে বর্জ্য পদার্থগুলো মাটির সাথে মিশে রোধ করে, সেটার পরিবর্তে কিন্তু বটমলেস ল্যান্ডফিল, যেগুলো বর্তমান সময়ে দেখা যায় যে বর্জ্য পদার্থগুলো মাটির সাথে মিশে যাচ্ছে, এবং কেমিক্যালগুলো মাটির সাথে মিশে পার্শ্ববর্তী কৃষি জমিগুলো বা জমিগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। সো আমাদের উচিত যে কনক্রিট ভিত্তিক ল্যান্ডফিলের ব্যবহারটা প্রচলন করা। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু মানসিকতায়। ওকে, ময়লা ফেলা আমার কাজ, পরিষ্কার করা সরকারের কাজ, এই ধারণা কিন্তু আমাদের বদলাতে হবে। ওকে, নাগরিক হিসেবে বর্জ্য আলাদা করে দেওয়া ও নির্দিষ্ট স্থানে রাখা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। যখন আমরা এই জিনিসগুলো সেগ্রেগেট করে দেবো, তখন যে গভর্নমেন্ট যে পরিচ্ছন্নতা কর্মী, তারা আমাদেরকে অবশ্যই হেল্প করবে। পাশাপাশি আমাদেরকেও আমাদের জায়গা থেকে সচেতন থাকতে হবে, আমাদের নৈতিক দায়িত্বগুলো পালন করতে হবে। আচ্ছা, এর পরবর্তী আর্টিকেলটি হচ্ছে বৈশ্বিক রাজনীতি নিয়ে, যে ট্রাম্প কেন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণকে শেষ হতে দিলেন। ওকে, এখন এই আর্টিকেলে এর একটা পয়েন্ট রয়েছে যে নিউ স্টার্ট চুক্তি। এই নিউ স্টার্ট চুক্তি দেখার আগে আমরা দেখি যে পারমাণবিক কৌশলে অনিশ্চয়তা কমানো অনেক সময় কি অস্ত্র কমানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যে পারমাণবিক কৌশলে অনিশ্চয়তা কমানো অনেক সময় অস্ত্র কমানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, যে যাচাই বাছাইয়ের ব্যবস্থাগুলো আসলে কিন্তু ভবিষ্যতে দেওয়া প্রতিশ্রুতিগুলোকে বিশ্বাস করে তোলে। এখন আমরা এখানে একটা চুক্তির কথা বলা হয়েছে, নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ায়
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যার ওপর তাকে সীমায় শুধু উঠে যায়নি, বরং দুই দেশের মধ্যে যে বিশ্বাস ও তথ্যভিত্তিক সহযোগিতার ব্যবস্থা ছিল সেটাও ভেঙে গেছে। এবং নিউ স্টার্ট চুক্তিটা একটু দেখে আসি এক নজরে, যে এই নিউ স্টার্ট চুক্তিটা কি। 2010 সালের 8 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রতিপক্ষ দিমিত্রি মেদভেদেবের মধ্যে এই নিউ স্টার্ট নামক একটি চুক্তি স্বাক্ষর হয়। কত সালে? 2010 সালে 2010 সালের 8 এপ্রিলে বারাক ওবামা এবং দিমিত্রি মেদভেদেবের মধ্যে। এই চুক্তির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মোতায়েন করতে পারবে এমন কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ চুক্তির অধীনে দেশ দুইটি সীমিত পরিসরে পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করতে পারবে। এবং চুক্তিটি 2011 সালে কার্যকর করা হয়েছে। 2010 সালে চুক্তিটি হয়, তার পরের বছর অর্থাৎ 2011 সালে কার্যকর হয়, এবং 2021 সালে তার 10 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর চুক্তিটির মেয়াদ বাড়িয়ে 2026 সাল পর্যন্ত করে। বর্তমান সময় 2026 সালে কিন্তু চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। ওকে, এখন এই চুক্তিটা কী বলা হয়েছে, যে মস্কো এবং ওয়াশিংটন 1550টির বেশি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড বা সর্বাধিক 700টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমান মোতায়েন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন তারা অন্য পক্ষ যে চুক্তি সীমা লঙ্ঘন করছে কিনা এটা বোঝানোর জন্য, নিশ্চিত হওয়ার জন্য কী করছে, যে প্রতি বছর কৌশলগত পারমাণবিক অস্ত্র সংরক্ষণাগারের মধ্যে থেকে 18টি পর্যন্ত পরিদর্শন করতে পারবে। ওকে, চুক্তির অধীনে পরিদর্শনগুলো কোভিড-19 যে মহামারীর কারণে 2020 সালের মার্চ মাসে স্থগিত রাখা হয়েছিল। সো নিউ স্টার্ট চুক্তিটাতে কিন্তু ওই কথাটা বলা হয়েছে যে পারমাণবিক কৌশলে অনিশ্চয়তা কমানো অনেক সময় অস্ত্র কমানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যখন এই চুক্তির মাধ্যমে কিন্তু একে অপরের যে ওয়ারহেড কতগুলো আছে, কী পরিমাণ আছে, এগুলো যাচাই বাছাই বা তদারকি করার অধিকারটা পাচ্ছিল, যেটা 2026 সালের পর আর পাবে না। তো এই নিউ স্টার্ট চুক্তিটা হচ্ছে 2010 সালে হয়েছে বারাক ওবামা এবং দিমিত্রি মেদভেদের মধ্যে, যা 2021 সালে নবায়ন করা হয় এবং 2026 সাল পর্যন্ত বর্ধিত সময় নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ 2010 থেকে 2026 সাল পর্যন্ত, অর্থাৎ মোট 16 বছরের চুক্তিটি ছিল। তো চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, এখানে যে আর্টিকেলটি রয়েছে, যে কীভাবে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি। ওকে, যে প্রচলিত ধারণা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি, যে প্রচলিত যে কনফার্মেশন বায়াসের শিকার হয় আমরা, কি অধিকাংশ সময় কনফার্মেশন বায়াসের শিকার হই। কনফার্মেশন বায়াসটা কি? কেবল সেই তথ্য বা কথা গ্রহণ করি আমরা যা আমাদের বর্তমান বিশ্বের সঙ্গে মেলে, যেটা আমাদের বর্তমান বিশ্বের সঙ্গে মেলে। সেই জন্য নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কেন কোন কথা বিশ্বাস করছি, মানে আমার বিশ্বাস করার কারণটা কি। ওকে, এর বিপরীত কোনো প্রমাণ আছে কি না। ওকে, যে প্রচলিত ধারণা নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো। এখানে বিকল্প চিন্তার আমাদের অভ্যাস রাখতে হবে। পরবর্তীতে ঘটনার পেছনে আমাদের কারণ খুঁজে বের করতে হবে। কনফার্মেশন বায়াস আমাদেরকে এড়িয়ে চলতে হবে। নিজের মতামতের সপক্ষে প্রমাণ না খুঁজে বরং নিজের ধারণাকে ভুল প্রমাণ করার চেষ্টা করতে হবে। এতে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বাড়বে। ফাঁদ থেকে বের হয়ে আসতে হবে আমাদের। কীরকম ফাঁদ? যে ক্রিটিক্যাল থিঙ্কার হওয়ার অন্যতম শর্ত হচ্ছে কোনো কিছু কাজ না করলে তার ছেড়ে দেওয়ার সাহস রাখা। যে একটা অ্যাক্টিভিটি আমাদের লাইফে কাজ করছে না, আমি সেটা ছেড়ে দিই, সেটা নিয়ে পড়ে না থেকে ওয়েস্ট সময় বা এনার্জি ওয়েস্ট না করে আমরা সেখান থেকে বের হয়ে আসবো। আমরা পরবর্তীতে অ্যাপ্রোচ করব। এখন সামাজিক চাপে আমরা নতি স্বীকার করবো না। যে কেউ যখন আমাদেরকে বলে যে হ্যাঁ ঠিক আছে তুমি এটা পারবা না, তোমাদের এটা হবে না, আমরা ওই চিন্তা করবো না। ওকে, সামাজিক চাপে আমরা নতি স্বীকার করবো না। পরবর্তীতে যে অতি সরলীকরণ বর্জন করব। জটিল সমস্যার সহজ সমাধান সবসময় কিন্তু সঠিক হয় না। তো আমরা সবসময় যে ইজি সমাধান খুঁজবো বা ইজি ওয়ে চুজ করবো এমনটা না, আমাদেরকে একটু কমপ্লেক্স ওয়েতে যেতে হবে। কমপ্লেক্স থিঙ্কিং করার অ্যাবিলিটি রাখতে হবে। ওকে, জীবনটা কিন্তু খুব সহজও না, খুব কঠিনও না, তো তারপরেও আমাদেরকে কঠিন প্রস্তুতি রাখতে হবে এই জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করার জন্য। তারপর তথ্যের উৎস যাচাই করবো। আমাদের বর্তমান সময়ে কিন্তু আমাদের একটা খুব বড়ো প্রবলেম হচ্ছে, আমরা তথ্যের উৎস যাচাই করি না। যখন একটা ফেসবুক স্ক্রল করতে করতে বা ইউটিউব দেখতে দেখতে যখন একটা নিউজ চলে আসে, আমরা সেটা বিশ্বাস করার প্রবণতা আমাদের রাখি। সো আমাদের এই তথ্যটার উৎস যাচাই করতে হবে, সেটা বিশ্বাস করার আগে হুট করে বিশ্বাস করা যাবে না। আমাদের আবেগের ওপর কী করতে হবে,
আমাদের আবেগের ওপর যুক্তিকে প্রাধান্য দিতে হবে, যে আবেগ কিন্তু আমাদের সহজাত। ওকে, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ অনেক সময় আমাদের অন্ধ করে দেয়। তো কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর আগে কিছু সময় নেব এবং শান্ত মাথায় যুক্তি দিয়ে বিবেচনা করব। ওকে, চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, অর্থ বাণিজ্যতে এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ আমাদের, যে ব্যাংক সংস্কার ও খেলাপি ঋণ কমানো কিন্তু চ্যালেঞ্জ নতুন সরকারের জন্য। যে এখানে কী থাকতে পারে, যে 5 ব্যাংক একীভূত হওয়ার উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার, এবং ব্যাংক ঋণের 34% কিন্তু খেলাপি ঋণ। একই অবস্থা আর্থিক প্রতিষ্ঠানগুলোর। এখানে বলা হয়েছে, অর্থনীতিবিদ এবং বিশ্লেষকদের মতে ব্যাংক খাতের দেওয়া মোট ঋণের 34% খেলাপি হয়ে পড়েছে। ওকে, এটি কিন্তু খুব আশঙ্কাজনক। 34% খেলাপি ঋণ হয়ে পড়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন যে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল যে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা, ব্যাংক কোম্পানি ও অর্থ ঋণ আদালত আইন পাশ করে যাওয়া। এতে কী হতো, যে বাংলাদেশ ব্যাংক তাদের স্বাধীন মতো কাজ করতে পারতো এবং দেশের অর্থনৈতিক অবস্থাকে রাজনৈতিক অবস্থার সাথে কিন্তু মিলিয়ে তারা তাদের নীতি নির্ধারণ করতে পারতেন। ওকে, রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই। আচ্ছা, এখানে 5টা ব্যাংকের কথা বলা হচ্ছে, যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক আর এক্সিম ব্যাংক। এই 5টা ব্যাংকে কিন্তু একত্রিত করে সমন্বিত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করা হয়েছিল। কার্যক্রম শুরু প্রক্রিয়া চলছে কিন্তু এখনও। আচ্ছা, এখানে আরেকটি ইনফরমেশন রয়েছে, যে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ কত। যেটা কিছুদিন আগে আমাদের হিসেবে ছিল 4,20,000 কোটি টাকা, সেটা বর্তমানে এখন দাঁড়িয়েছে 6,44,000 কোটি টাকা। বর্তমানে খেলাপি ঋণ 6,44,000 কোটি টাকা, এবং খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে, যেটা ছিল 2024 সালে 16.93%, সেখান থেকে হয়েছে 35.73%। 2024 সালে সেপ্টেম্বরে ছিল 16.93%, যেটা বর্তমানে 2026 সালে খেলাপি ঋণের পরিমাণ হয়ে দাঁড়িয়েছে 35.73%। এখন এই যে খেলাপিদের বিচারের আওতায় আনতে এবং অর্থ উদ্ধারে নেওয়া অর্থ ঋণ আদালত আইন সংস্কারের উদ্যোগ কিন্তু নিতে হবে। খেলাপিদের বিচারের আওতায় আনতে হবে এবং অর্থ উদ্ধারে নেওয়া অর্থ ঋণ আদালত সংস্কারের উদ্যোগ কিন্তু নিতে হবে। হ্যাঁ, এই উদ্যোগ নেওয়ার কথা থাকলেও কিন্তু শেষ পর্যন্ত এই অর্থ ঋণ আদালত আইন কোনো সংস্কার হয় নাই। আচ্ছা, সো এই খেলাপি ঋণ কমানোর জন্য খেলাপি ঋণ কমাতে হবে, পাশাপাশি কর আদায় করতে হবে। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু বাড়াতে হবে। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম এখন। আচ্ছা, মাহবুবুর রহমান অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি মাহবুবুর রহমান, তিনি বলেন যে ব্যাংক একীভূতকরণ বা পাচার করা অর্থ ফেরানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। খেলাপি ঋণ কমাতে আইনি ভিত্তি শক্তিশালী করতে হবে। ব্যাংক কোম্পানি আইন ও বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন দিয়ে তা বাস্তবায়ন করে আর্থিক খাতকে শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে। গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন জনাব মাহবুবুর রহমান। তিনি বলছেন যে ব্যাংক একীভূতকরণ ও পাচার করা অর্থ ফেরানোর উদ্যোগ নিতে হবে। যে আমাদের এই ছোট অর্থনীতির দেশে আমাদের কিন্তু এত ব্যাংক প্রয়োজন নেই। তো যে সকল ব্যাংকে একীভূত করা যায় তাদের বর্তমান অবস্থার উপর ভিত্তি করে, বর্তমান তাদের অবস্থান বা ব্যবসায়িক রীতিনীতির ওপর ভিত্তি করে সেই ব্যাংকগুলোকে একীভূত করা যেতে পারে। পাশাপাশি পাচার করা অর্থ ফেরানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। যদিও এটা অনেকটাই অসম্ভব, পাচার করা অর্থ কিন্তু ফেরানো এত সহজ না। তারপর আমাদের তৎপরতা রাখতে হবে। খেলাপি ঋণ কমাতে আইনি ভিত্তি শক্তিশালী করতে হবে। খেলাপি ঋণ বা নন পারফর্মিং লোন, যেটা 35%, সেটা কমাতে কিন্তু আইনি ভিত্তি শক্তিশালী করতে হবে। এবং ঋণ দেওয়ার আগে কিন্তু আমাদের যাচাই বাছাই করতে হবে যে কাকে আমরা ঋণ দিচ্ছি। ওকে, তার হিস্ট্রি, ডেটা সব কিছু বাংলাদেশ ব্যাংকের যে তথ্য আছে, বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে আমাদের যাচাই বাছাই করে ঋণ প্রদান করতে হবে। এবং খেলাপি ঋণ কমাতে আছে ব্যাংক কোম্পানি আইন এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন দিয়ে তা বাস্তবায়ন করে আর্থিক খাতকে শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে। কারণ ব্যাংক কোম্পানি আইন এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। তাহলে আমাদের ব্যাংকিং ব্যবস্থা বা অর্থনীতি তার নিজস্ব গতি ফিরে পাবে।
চলুন নেক্সট আর্টিকেলে। আচ্ছা, এখানে আন্তর্জাতিক পেজে আমরা দেখি যে ইরানে সরকার পরিবর্তন চান ট্রাম্প কিন্তু একটি সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন। তিনি কী বলেছেন যে ইরানের সরকার পরিবর্তন হওয়াকে সবচেয়ে ভালো উপায় বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, এর আগে হোয়াইট হাউসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন যে ইরানের ওপর চাপ বৃদ্ধি করতে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ যেটা ইউএস জেরাল্ড আর ফোর্ড খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেবে। তো সবচেয়ে বড় বা বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এছাড়াও কিন্তু আরেকটা বিমানবাহী রণতরী যেটা ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যেটা মধ্যপ্রাচ্য অঞ্চলে কিন্তু অবস্থান করছে। ওকে, এখানে ইরানের যে ইসলামী বিপ্লবের কথা বলা হচ্ছে 1979 সালে। হ্যাঁ, 1979 সালে ইরানি ইসলামী বিপ্লবের পর থেকে কিন্তু দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। সো আমরা এই ইসলামী বিপ্লবটা একটু দেখব। আচ্ছা, তাছাড়া দেখি যে গত সপ্তাহে কিন্তু ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র এবং ইরানের কূটনীতিকেরা। যদিও উভয় পক্ষ বলছে যে আলোচনা ফলপ্রসূ হচ্ছে, কিন্তু আসলে কোনো কিছুই প্রেডিক্টেবল না। আচ্ছা, এবার আমরা ইসলামিক রেভলিউশন 1979 সাল এটা দেখে আসি, একটু পড়ি যে 1979 সালে ইসলামিক রেভলিউশন হয়েছে, সেটাকে যুগান্তকারী গণ অভ্যুত্থান ছিল, যার মাধ্যমে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে রেজা শাহ পাহলভীর পশ্চিমা সমর্থিত রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে 1979 সালে। আচ্ছা, এবং 1979 সালে ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়। এই বিপ্লব আধুনিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা ইরানের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। ওকে, এই বিপ্লবের প্রধান কারণ কী ছিল? যে স্বৈর শাসন ও দমন। যে রেজা শাহ পাহলভী তিনি কী ছিলেন? দুর্নীতিগ্রস্ত এবং দমনমূলক শাসন করতেন, যেটার প্রতি জনগণকে তীব্র ক্ষোভ প্রকাশ করে। পাশ্চাত্যকরণ। রেজা শাহ পাহলভী কিন্তু পাশ্চাত্যদের মদতপুষ্ট ছিলেন, যে জোরপূর্বক পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়া এবং দেশের ঐতিহ্যবাহী ইসলামী মূল্যবোধকে কিন্তু উপেক্ষা করেছিলেন সে সময়। আর বৈদেশিক প্রভাব, যে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যাপক প্রভাব ও তাদের স্বার্থ রক্ষার অভিযোগ ছিল। আর দ্রুত আধুনিকীকরণের আড়ালে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য চলে। তো এই বিপ্লব 1979 সালে বিপ্লব পরবর্তী কিছু ঘটনা ঘটে, যে 1978 থেকে 1979 সালে ইরানে বিপ্লব ধর্মঘটের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং রেজা শাহ পাহলভীর কিন্তু পতন ঘটে বলতে তিনি দেশ ত্যাগ করেন। এবং খোমেনির প্রত্যাবর্তন, যে দীর্ঘ 15 বছর নির্বাচনে থাকার পর 1979 সালের 1 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি দেশে ফেরেন এবং 11 ফেব্রুয়ারি বিপ্লব চূড়ান্ত বিজয় অর্জন করে। আর গণভোটের মাধ্যমে, রেফারেন্ডামের মাধ্যমে ইরানকে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। খোমেনি ইরানের সর্বোচ্চ নেতা বা রাহবার হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। তো এই বিপ্লবের ফলাফল কি? এই ইসলামিক বিপ্লব 1979 ফলাফল কি? ইরান একটি পশ্চিমা মিত্র থেকে কঠোর রক্ষণশীল শাসন ব্যবস্থায় পরিবর্তিত হয়। এই যে একটা ট্রানজিশন ঘটে। ওকে, এই ট্রানজিশনের কারণে পুরো মধ্যপ্রাচ্যে একটা প্রেশার পড়ে বা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে, যাতে ইরানের মার্কিন দূতাবাস কীভাবে দখল হয়েছে? হোস্টেজ ক্রাইসিসের মাধ্যমে, যা প্রকট হয়ে ওঠে এবং সামাজিকভাবে নারীদের হিজাব বাধ্যতামূলক করা হয় এবং শরিয়া আইন প্রবর্তন করা হয়। তো 1979 সালের বিপ্লব কেবল যে ইরানের ইতিহাস এমনটা নয়, বরং মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতির সমীকরণও কিন্তু আমূল বদলে দেয়। সেটা গুরুত্বপূর্ণ, আপনারা দেখে নেবেন। কমেন্ট বক্সে আমি এগুলো শর্ট নোটগুলো দিয়ে দেবো। আচ্ছা, এখানে ইন্টারন্যাশনাল আরেকটা আর্টিকেল রয়েছে, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন চাই ইউরোপ। যে মিউনিখে এখানে ন্যাটো সম্মেলন চলছে। সো এখানে বলা হচ্ছে চীনা বার্তা সংস্থা জানায় ওয়াং বলেন সংলাপ সংঘাতের চেয়ে ভালো এবং সহযোগিতা দ্বন্দ্বের চেয়ে উত্তম। খুব গুরুত্বপূর্ণ কথা। ইন্টারন্যাশনাল পলিটিক্সে বা ডিপ্লোমেসিতে সংলাপ সংঘাতের চেয়ে ভালো। সংলাপ অর্থাৎ ডায়লগ, যে কথাবার্তাগুলো আলাপ আলোচনা, সেটা সংঘাতের চেয়ে ভালো এবং সহযোগিতা দ্বন্দ্বের চেয়ে ভালো। দ্বন্দ্ব করলে কিন্তু কী হয়? উভয় পক্ষের ক্ষতি হয়। সেই জায়গায় যদি সহযোগিতা করা হয়, উভয় পক্ষেরই
উভয় পক্ষের কিন্তু লাভ হয়। সেখানে আরও বলা হচ্ছে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেটস তিনি বলেন নতুন ট্রান্স আটলান্টিক অংশীদারিত্বের আহ্বান জানান। তো নতুন ট্রান্স আটলান্টিক অংশীদারিত্ব বা নিউ ট্রান্স আটলান্টিক পার্টনারশিপ এটা আমরা দেখব। তার আগে দেখে নিই যে ন্যাটোর মহাসচিব মার্ক রুতে তিনি কী বলেন, ইউরোপ এখন ন্যাটোর ভেতরে অধিকতর নেতৃত্ব দিচ্ছে এবং নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব বেশি করে নিচ্ছে। শক্তিশালী ন্যাটোর ভেতরে শক্তিশালী ইউরোপ মানে ট্রান্স আটলান্টিক বন্ধন আরও দৃঢ় করা। অর্থাৎ শক্তিশালী ন্যাটোর ভেতরে শক্তিশালী ইউরোপ মানে কি ট্রান্স আটলান্টিক বন্ধন আর দৃঢ় করা। এখন নিউ ট্রান্স আটলান্টিক পার্টনারশিপ বা অংশীদারিত্ব জিনিসটা কী আমরা দেখি। আচ্ছা, এই নতুন ট্রান্স আটলান্টিক যে অংশীদারিত্ব সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা, যার লক্ষ্য বাণিজ্য বাধা দূর করা, নিরাপত্তা জোরদার করা এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা বৃদ্ধি করা। এটি মূলত বিশ্বব্যাপী রাজনৈতিক চ্যালেঞ্জ প্রতিরক্ষা এবং বাণিজ্য পুনর্নির্ধারণের লক্ষ্যে একটি নতুন রূপ নিচ্ছে। আচ্ছা, নতুন ট্রান্স আটলান্টিক অংশীদারিত্বের মূল দিকগুলো দেখি আমরা। এটি আটলান্টিকের উভয় পাশে নিউ ট্রান্স আটলান্টিক হচ্ছে আটলান্টিকের এ পাশে রয়েছে ইউএস, ও পাশে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো। সে উভয় পাশে যে শুল্ক এবং বাণিজ্য বাধা কমিয়ে প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য তৈরি, যা ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ TTIP নামেও পরিচিত। আর নিরাপত্তা তো ব্যাপার তো থাকবে যে ইউক্রেন যুদ্ধ এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তির সংস্থার ভূমিকা পুনর্মূল্যায়ন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এই অংশীদারিত্বের কিন্তু অংশ। আর নতুন প্রেক্ষাপট কি 2026 সালের পরিস্থিতি অনুযায়ী গ্রিনল্যান্ড ইস্যু আছে একটা, এবং যুক্তরাষ্ট্রের বর্তমান নীতির প্রেক্ষাপটে এই সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে। আর এটাতে বর্তমান চ্যালেঞ্জ এবং লক্ষ্য দেখা যায় যে ইউরোপ এখন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের নিরাপত্তা ও প্রযুক্তি খাতে স্বনির্ভরতা তৈরির চেষ্টা করছে। তো ইউরোপ কী করছে, ইউরোপ কিন্তু যুক্তরাষ্ট্রের যেহেতু সে ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখছে যে ডোনাল্ড ট্রাম্পের নীতির সাথে তারা পেরে উঠতে পারছেন, যে ডোনাল্ড ট্রাম্প নিজেই কিন্তু আমরা দেখেছি শান্তি পরিষদের নিজেকে সর্বা হিসেবে উপস্থাপন করেছেন। সেখানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে এক নির্দিষ্ট মূল্য পরিশোধের মাধ্যমে সদস্য পদ অর্জন করতে হবে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় কান্ট্রিগুলো বুঝছে যে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা তাদের ক্ষেত্রে ইতিবাচক নাও হতে পারে। সেই জন্য তারা নিজেদের নিরাপত্তা এবং প্রযুক্তি খাতে স্বনির্ভরতা তৈরির চেষ্টা করছে। এছাড়া চীন ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মাঝে ইউরোপকে তার রাজনৈতিক অবস্থান ভারসাম্যপূর্ণ রাখতে হচ্ছে। আচ্ছা, আন্তর্জাতিক এখানে আরেকটি আর্টিকেল রয়েছে, গাজা যুদ্ধ বাস্তবায়নে বাধা সরানোর আহ্বান, আপনারা একটু দেখে নিতে পারেন। এছাড়া এখানে গুরুত্বপূর্ণ কিছু নেই। আর শেষ পাতাতে শাহ আব্দুল করিমের জন্মদিন আছে, সে জন্মদিন উপলক্ষে একটা আর্টিকেল দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এখানে আমরা দেখি যে শাহ আব্দুল করিমের কিছু গানের কথা, যে আগে কি সুন্দর দিন কাটাতাম, গাড়ি চলে না বন্দে মায়া লাগাইছে মুর্শিদ ধন হে, সখী কুঞ্জ সাজাগো কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, আমি ফুলের ভ্রমরা, আমি কুলহারা কলঙ্কিনী। এগুলো হচ্ছে শাহ আব্দুল করিমের বিখ্যাত কিছু গান, আপনারা চাইলে শুনেও নিতে পারেন, শোনা উচিত। আর শাহ আব্দুল করিম একটা কথা বলেছেন যে এই পৃথিবীটা একদিন বাহাদুর হবে। সত্যি এই পৃথিবীটা কিন্তু একদিন বাহাদুর হবে, যেখানে সবাই আমরা মর্মী সাধক হয়ে যাব। তো এটাই ছিল আজকের প্রথম আলো পত্রিকা। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। থ্যাংক ইউ।